নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। প্রত্যেকবার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই, কিন্তু আজ থেকেও আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। সত্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, তাই অনেকেই হয়তো আপনারা ভাবছেন যে তারপর কি হবে, কেরিয়ার কি হবে, কোন কোর্সটা নিয়ে পড়াশোনা করলে আমাদের কেরিয়ারটা ভালো হবে বা চাকরি বাকরি করা সম্ভব, বা কোন ইনস্টিটিউটে পড়াশোনা করলে আমরা জীবনে সফল হব বা শিক্ষাটা যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারবো। এই দ্বিধা দ্বন্দ্বে অনেকেই কিন্তু রয়েছেন, কিন্তু নিউজ ভ্যানগার্ড কিন্তু আজ এই সমস্ত প্রশ্নের জবাব নিয়ে হাজির হয়েছে। যারাই আমাদের টিভির ওপারে বসে রয়েছেন তাদের জন্যই এই বিশেষ অনুষ্ঠান কিন্তু নিউজ ভ্যানগার্ড নিয়ে এসেছে। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়ে গেছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের সমস্ত টিচার্সরা। প্রথমেই আমি আলাপ করাবো ডক্টর স্বরূপ দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। নমস্কার। তারপর আমি আলাপ করাবো ম্যাডাম রয়েছে আমাদের সাথে পূর্ণিমা সাহা, টিউটর। তারপর রয়েছে ডক্টর সৌম্য ভট্টাচার্য, অ্যাসোসিয়েট প্রফেসর। আপনাদের প্রত্যেককে আমি নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমে একটা বিষয় জানবো, এবং যে কথাটা দিয়ে আমি শুরু করেছি, যে সদ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। অনেকেই হয়তো বা টিপসে পড়াশোনা করতে চায়, কারণ টিপস এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে ছাত্রছাত্রীরা জানে যে ভালো ফলাফল করে বেরিয়ে আসা সম্ভব। কিন্তু আবার অনেকের মধ্যে একাধিক প্রশ্নও থাকে যে কেমন ইনস্টিটিউটটা, বা সেখানে ভর্তি প্রক্রিয়াটাই বা কিভাবে চলে, সেখানে প্লেসমেন্ট থাকে কিনা, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব অনেকেরই থাকে। বা অনেকের মধ্যে থাকে যে হয়তো বা রাজ্যে এরকম কোনো কিছু নেই, বহিরাজ্যে পড়াশোনা করতে চলে যায়। তাই সেক্ষেত্রে টিপস যে পরিকাঠামো নিয়ে ছাত্রছাত্রীদের জন্য হাজির হয়েছে, সেই পরিকাঠামো নিয়ে আপনাদের থেকে আমি জানবো। প্রথমেই আমি জানবো অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর স্বরূপ দত্ত আমাদের সাথে রয়েছে। এই যে টিপস সম্পর্কে আমরা অনেক শুনেছি, বা ছাত্রছাত্রীরাও অনেকবার যান ভর্তির জন্য, তাই যারা সদ্য ভর্তি হবেন বা টিপসে ভর্তি হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, প্রথমেই জানবো যে এই টিপসের পথ চলা কিভাবে এবং কিভাবে শুরু হয়েছিল গোটা প্রসেস। তো প্রথমেই আমি চ্যানেলের অর্গানাইজারদের ধন্যবাদ দেবো, যেরকম একটা গুরুত্বপূর্ণ সময় এরকম একটা টক শো অ্যারেঞ্জ করার জন্য, আলোচনা সভা অ্যারেঞ্জ করার জন্য। দেখুন, এটা সত্যি একটা খুব হাই টাইম, কেন কি সমস্ত বোর্ডের রেজাল্ট বেরিয়ে গেছে, ত্রিপুরা জয়েন্টেরও রেজাল্ট বেরিয়ে গেছে, কিছুদিনের মধ্যে কাউন্সেলিং শুরু হবে, নিটেরও রেজাল্ট কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে। তো ডেফিনেটলি ইট ইজ এ রিয়েলি হাই টাইম ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড গার্জিয়ান, যে এরপরে তারা কি নির্ণয় নেবে, কি নিয়ে তারা পড়াশোনা করবে, কি পড়াশোনা করলে পরে খুব কম সময় তারা প্রতিষ্ঠিত হতে পারবে বা ভবিষ্যতে একটা ভালো জায়গায় তারা পৌঁছাতে পারবে। এটা সত্যি গার্জিয়ানদের কাছে বা স্টুডেন্টদের কাছে একটা রিয়েলি হাই টাইম। যে ডিসিশনটাও তারা আজকের দিনে নেবে সেটা নিয়ে তাকে সারা জীবন এটা নিয়ে প্রসপেক্ট নিয়ে ভাবতে হবে। তো সত্যি এটা রিয়েলি হাইপ টাইম। তো টিপস সম্বন্ধে আমি খুব একটা বেশি বলবো না। টিপস অলরেডি লাস্ট 15 ইয়ার্স ধরে আমাদের ত্রিপুরা রাজ্যে চলছে, সবাই মোটামুটি টিপস সম্বন্ধে ওয়াকিবহাল। তো আমি এটা ছোট করে বলে যাচ্ছি যে টিপসের ফুল ফর্মটা হচ্ছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস। বেসিক্যালি আমাদের ইনস্টিটিউটে যে সমস্ত কোর্সগুলো পড়ানো হয় সেগুলো হচ্ছে 10টা আন্ডার গ্রাজুয়েট প্যারামেডিক্যাল বা অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেস, তার সাথে 5টা পোস্ট গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেস বা প্যারামেডিক্যাল কোর্সেস। এছাড়া আমাদের নার্সিং সেকশনও আছে, যেখানে 2টো ডিপ্লোমা, একটা আন্ডার গ্রাজুয়েট আর একটা পোস্ট গ্রাজুয়েট কোর্স পড়ানো হয়। বেসিক্যালি আমাদের কোর্সগুলো সব ত্রিপুরা ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড। এছাড়াও ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আর ত্রিপুরা স্টেট নার্সিং কাউন্সিলে অ্যাফিলিয়েশন রয়েছে। এছাড়াও যে সমস্ত কোর্সেসগুলো পড়ানো হয় তার যে রেসপেক্টিভ অ্যাক্রিডিটেশন অথরিটি যেগুলো রয়েছে তার দ্বারা আমাদের সমস্ত কোর্সগুলোই অ্যাক্রিডিটেড। এখন মেন ব্যাপারটা রয়েছে যে কেন তারা এই অ্যালাইড হেলথ কেয়ার বা এই প্যারামেডিক্যাল বা নার্সিং কোর্সে তারা আসবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারা কেন এটা নিয়ে চিন্তা ভাবনা করবে? এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আজকাল গুগল বা ইন্টারনেটের দৌলতে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু ওপেন, সবাই কিন্তু সবকিছু জানতে পারে। কিন্তু এখন মেন হচ্ছে ডিসিশনটা তারা কি নেবে, যে কি নিয়ে তারা পড়াশোনা করবে। তো যারা এমবিবিএস বা যারা নিটে ভালো স্কোর করবে, যারা পাবে, তারা ডেফিনেটলি তার জন্য আমার বেস্ট উইশেস রইল। কিন্তু যারা পাবে না, সবাই তো আর পাবে না, কিন্তু সিট ইজ ভেরি লিমিটেড, সেখানে অ্যাপ্লিকেন্ট ইজ হিউজ ইন নাম্বারস। তো সবার কাছে হয়তো এটা সুযোগটা হবে না। তাদের জন্য কি হেলথ কেয়ার সেক্টরে আসাটা বন্ধ হয়ে গেল? তা একদমই নয়। বিকজ নাও হেলথ কেয়ার সিস্টেম ইজ এন্টায়ার টিম গেম। সেখানে ডাক্তাররা যেরকম অ্যাজ এ লিডিং ভূমিকা নিচ্ছে, তার সাথেও কিন্তু অনেকে তাদের সাহায্য করার জন্য কিন্তু রয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে 1:4 রেশিও, একজন ডাক্তারের কাছে 4টে নার্সের দরকার পড়ছে, 8জন টেকনোলজিস্টের দরকার পড়ছে। তো এই যারা টেকনোলজিস্ট বা যারা এই অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস, তারা বেসিক্যালি এই আমাদের প্যারামেডিক্যাল ওয়ার্কার্স বলছি বা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস বলছি, এদের
গেলে আমরা বলতে পারি যে নাও এরা কিন্তু পুরো হেলথ কেয়ার টিমের কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ। তারা ডায়াগনস্টিক থেকে থেরাপিউটিক থেকে সব রকম ভাবে ডাক্তারবাবুকে অ্যাসিস্ট করছে এই পুরো চিকিৎসা পরিষেবাটা তুলে ধরার জন্য। তো তাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। তো তারা কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারে আগামী দিনে কি হেলথ সেক্টরে কিন্তু এখানে প্রচুর জব অপরচুনিটিস রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করবো কি ধরনের জব প্রসপেক্ট রয়েছে বা কি ধরনের অ্যাসপেক্ট রয়েছে, কেন কিন্তু তারা বিভিন্নভাবে নিজেকে তারা প্রতিষ্ঠিত করতে পারে। তারা সেফ এমপ্লয়াবিলিটির দিকে যেতে পারে, তারা কিন্তু নিজের হায়ার স্টাডিজ দিকে যেতে পারে, তারা স্টেট গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর সবগুলোর জন্য তারা এলিজিবল হতে পারে, অ্যাব্রডও তারা যেতে পারে। তো এই নিয়ে আমরা আলোচনা করবো। তো আপনার যে প্রশ্নটা হচ্ছে টিপস সম্বন্ধে ছোট করে আমি এখন বললাম, বাকি সবিস্তারে আলোচনা করবো। একদম। এবার আমি ম্যাডামের কাছে যাব, এই যে টিপসে ভর্তি প্রক্রিয়া বা কতটা সময় লাগে, এর পাশাপাশি কি কি কোর্স রয়েছে? কারণ অনেকের মধ্যে প্রশ্নটা থাকে যে হয়তো বা লং প্রসেস থাকে ভর্তির, যার জন্য অনেকটা সময় কেটে যায়, এবং কি কি কোর্স রয়েছে, তো সেই বিষয়টা যদি একটু তুলে ধরেন। ধন্যবাদ ম্যাডামকে, আর চ্যানেল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ সময়ে এই আলোচনা সভাটা রাখার জন্য। কারণ আমাদের এই বর্তমান যুগে দাঁড়িয়ে একজন অভিভাবককে তার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করার ক্ষেত্রে এই পদক্ষেপটা যে আমি আমার সন্তানকে কি পড়াবো সেটা নিয়ে ভাবনাটা কিন্তু থেকেই যাচ্ছে। তো সেখানে আমি বলবো টিপসের ভূমিকা অপরিসীম। তবে টিপস নিয়ে আমি বলবো না, যা বলার 15 বছর ধরে চলছে পথ চলা, আপনারা জানেন। তো এখন আমি কি কি কোর্স রয়েছে সেগুলো আপনাদের জন্য বলছি। নার্সিংয়ে মূলত আমি নার্সিংটা বলছি, আর স্যার প্যারামেডিক্যালটা বলবেন। নার্সিংয়ে আমাদের দুটো ডিপ্লোমা কোর্স রয়েছে, এএনএম অ্যান্ড জিএনএম, অক্সিলারি নার্স মিডওয়াইফ অ্যান্ড জেনারেল নার্সিং মিডওয়াইফ। আর একটা আন্ডার গ্রাজুয়েট কোর্স রয়েছে যেটা হচ্ছে বিএসসি নার্সিং। আর পোস্ট গ্রাজুয়েট রয়েছে 5টা ডিপার্টমেন্ট রয়েছে আমাদের নার্সিংয়ে পোস্ট গ্রাজুয়েটে। কি কি? কমিউনিটি হেলথ নার্সিং, অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং। প্রত্যেকটার মধ্যেই আমাদের এডমিশন হচ্ছে মূলত সিইটির মাধ্যমে। আর এখানে আমি বলে রাখি, সিইটিতে হয় 65% আর 35% হয় আমাদের যেটা গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করা রয়েছে থ্রু টিবিজেই, সেটা হয়ে থাকে। এএনএম জিএনএম জন্য মোটামুটি ওরা সিইটি ক্র্যাক করতে হবে, মানে কমন এন্ট্রান্স টেস্টটা দিতে হবে। আর বিএসসির জন্য ওরা থ্রু টিবিজেই অ্যাপ্লাই করতে পারবে। আর মাস্টার্সের জন্য ডিরেক্ট এডমিশন চলে। এই গেল আমাদের নার্সিংয়ের ব্যাপারটা। নার্সিংয়ের সবকটা কোর্সই আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড ত্রিপুরা নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভড আছে প্রত্যেকটা একাডেমিক সেশনের জন্য। যেরকম ধরুন এই বছর আপনারা গুগলে সার্চ করতে পারেন 2025-2026 এর জন্য আমি যে আমার ছেলে মেয়েকে পড়াবো ভাবছি নার্সিংয়ে, এফিলিয়েটেড কিনা কলেজটা, সেটা এখন বর্তমান যুগে দাঁড়িয়ে আপনি আপনার ইন্টারনেটের সাইটেই খুঁজে দেখে নিতে পারেন। আর এজ লিমিট 17 বছর থেকে উইদিন 30 ইয়ার্সের মধ্যে এজ লিমিট রয়েছে। বাকিটা আপনারা কলেজে এসে জেনে যেতে পারেন। এখন স্যার প্যারামেডিক্যাল কোর্সগুলো সম্পর্কে বলবেন। ধন্যবাদ। প্রথমে চ্যানেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। ক্যারিয়ার গঠনের জন্য এটা খুব হাই টাইম, আমরা জানি। সো ক্যারিয়ার তৈরি করার জন্য মানে হেলথ সেক্টরটার কথা বলছি আমি, হেলথ সেক্টরটা এখন অনেক বেশি ডাইভার্সিফাইড হয়ে গেছে। প্রায় প্রতিটা ক্ষেত্রেই আপনার এক্সপার্ট প্রফেশনাল দরকার, এক্সপার্ট ম্যানেজমেন্ট দরকার, এবং মানে টোটাল জিনিসটাকে রান করার জন্য মানে এক্সপিরিয়েন্সড লোক দরকার। মানে আগে হেলথ সেক্টরটা আমরা ভাবতাম যে শুধু ডাক্তার এবং নার্সদের মধ্যে সীমাবদ্ধ, জিনিসটা একদমই নয়। মানে আমাদের এই কলেজে যে কোর্সগুলো রান হচ্ছে প্রায় প্রতিটি কোর্সই খুব লুক্রেটিভ প্রফেশন, প্রত্যেকটা কোর্সই খুব লুক্রেটিভ মানে প্রফেশন আছে। যেরকম ধরুন ফিজিওথেরাপির কোর্স, একজন ফিজিওথেরাপিস্ট, কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট পাশ করে মানে বিপিটি বা এমপিটি করার পরে অ্যাজ এ একাডেমিশিয়ান, অ্যাজ এ ক্লিনিশিয়ান বিভিন্ন রকম হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, কর্পোরেট হাব, আইটি হাব, বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাজ এন এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছে। এবং অবশ্যই দেখে নিতে হবে যে ফিজিওথেরাপি কোর্সটা আইআইপি অ্যাফিলিয়েটেড কিনা, মানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট একমাত্র প্যারেন্টাল অর্গানাইজেশন যে কিনা ফিজিওথেরাপি কোর্সটাকে রেগুলেট করছে। নেক্সট আসছি অপটোমেট্রি কোর্সটা নিয়ে। অপটোমেট্রি কোর্সটাও খুব ডিমান্ডিং একটা কোর্স। হসপিটাল বা প্রাইভেট সেক্টরেও একজন কোয়ালিফাইড অপটোমেট্রিস্টের খুব ডিমান্ড আছে, এবং সেই ক্ষেত্রেও দেখে নিতে হবে ইন্ডিয়ান অপথলমোলজিক যে ইন্ডিয়ান অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন দ্বারা সেই কোর্সটা মান্যতাপ্রাপ্ত আছে কিনা। আমাদের কোর্সটাও এখানে আইওএ অ্যাফিলিয়েটেড।
নেক্সট যে কোর্সটি নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ব্যাচেলার ইন ফুড অ্যান্ড নিউট্রিশন। একজন ভালো নিউট্রিশনিস্ট যে কোনো হসপিটালে খুব ডিমান্ড আছে। একটা পেশেন্টের প্রপার ডায়েট প্ল্যান বানানো, একটা ফুড চার্ট বানানো, তার বিভিন্ন রকম প্রি সার্জারি পোস্ট সার্জারি তার প্রপার নিউট্রিশনাল সাপ্লিমেন্ট তৈরি করা একজন এক্সপার্ট ফুড নিউট্রিশনিস্টই করতে পারে। এই কোর্সটাও আমাদের কলেজে রান হচ্ছে। নেক্সট বলবো যে কোর্সটা বিসিসিটি মানে করোনারি কার্ডিয়াক কেয়ার ইউনিট। একজন ভালো টেকনিশিয়ান, একজন ক্যাথল্যাব মানে রান করাতে গেলে একজন ভালো টেকনিশিয়ান দরকার, সেক্ষেত্রেও বিসিসিটি কোর্সটা খুব ডিমান্ড। নেক্সট আছে বিএমএলটি মানে ল্যাবরেটরি টেকনোলজি। এই কোর্সটা তো আমরা জানি আমরা 16 বছর ধরে কোর্সটা রান করছি। প্রচুর প্রফেশনাল আমাদের এই কোর্সটা দিয়ে মানে গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টরে এবং ইন্ডিপেন্ডেন্ট হেলথ কেয়ার প্রফেশন হিসাবে কাজ করছে। নেক্সট যে কোর্সটি নিয়ে বলবো সেটা হচ্ছে ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট। দেখুন, একটা হসপিটাল রান করতে গেলে কিন্তু শুধু ডাক্তার নার্স দিয়ে দেখলে হবে না, এন্টায়ার মানে হসপিটালটা মানে ডিপেন্ড করে একটা কোয়ালিফাইড ম্যানেজমেন্টের উপরে। একজন কোয়ালিফাইড ম্যানেজমেন্ট যে কিনা পেশেন্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে, পেশেন্ট ওয়েলকাম থেকে শুরু করে পেশেন্ট ডিসচার্জ অবধি এন্টায়ার জিনিসটা লুক আফটার করে একজন কোয়ালিফাইড হেলথ কেয়ার প্রফেশনাল। সেটা কারা? যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে। সেখানে বিএচএম কোর্স বা এমএচএ কোর্স, এই কোর্সগুলো আমাদের ইনস্টিটিউটে মানে এখন আমরা পিজি কোর্সও রান করছি এইগুলোতে। নেক্সট যে কোর্সটি নিয়ে বলবো সেটা হচ্ছে ব্যাচেলার ইন মানে ওটি টেকনোলজি। দেখুন, একটা অপারেশন থিয়েটারে ডাক্তার নার্সদের যেরকম রোল থাকে সেরকম একটা সাপোর্টিং হ্যান্ডের অপথ্যালমোলজি মানে ওটি টেকনিশিয়ানেরও খুব ডিমান্ড আছে। পেশেন্ট প্রিপারেশন করা, ট্রিটমেন্ট ট্রে প্রিপেয়ার করা, প্রি অ্যানাস্থেটিক যে ডোজেসগুলো আছে সেগুলো ঠিকঠাক দেখা, বা পোস্ট অপারেটিভ ফেজে পেশেন্টকে টার্মিনেট করা, টোটাল জিনিসটাই একজন কোয়ালিফাইড ওটি টেকনোলজি সেটা করতে পারে। তারপর যে কোর্সটি নিয়ে বলবো সেটা হচ্ছে আপনার মোটামুটি বিএমআরটি এবং আরআইটি মানে রেডিও ইমাজিনিং টেকনোলজি এবং রেডিওথেরাপি। এই কোর্সটাও দেখে নিতে হবে আইএসআরটি এফিলিয়েটেড কিনা এবং এআরবি এফিলিয়েটেড কিনা, কারণ প্রত্যেকটা কোর্সেরই একটা নির্দিষ্ট অ্যাক্রিডিয়েশন এবং এফিলিয়েশন থাকে। ওই এফিলিয়েশন বা অ্যাক্রিডিয়েশন ছাড়া কোনো কোর্সই কিন্তু ভ্যালিড নয়। তো আমাদের কলেজের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো কিন্তু প্রত্যেকটা ভ্যালিড কোর্স এবং প্রচুর পরিমাণে এই কোর্সগুলোর ডিমান্ড আছে। এবং মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়াটাই শেষ কথা নয়, মানে এর বাইরেও এখন আমি বললাম আগে যে হেলথ কেয়ারটা এখন অনেক বেশি ডাইভার্সিফাইড হয়ে গেছে। এখন এক্সপার্ট কোয়ালিফাইড প্রফেশনালের খুব দরকার এবং এই কোর্সগুলো আমাদের এখানে রান হচ্ছে। আপনারা যারা গার্জিয়ান বা যারা অভিভাবক দেখছেন, এখন আমাদের অলরেডি এডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। আমাদের ওয়েবসাইট গিয়ে আপনারা ডিটেলস পেয়ে যাবেন এবং কলেজেও আপনারা ডাইরেক্ট ভিজিট করতে পারেন। এটার জন্য একটা প্রসপেক্টাস আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করলে পরে আপনাদের 6 জুলাই আমাদের কামিং 6 জুলাই একটা সিইটি মানে কমন এন্ট্রান্স টেস্ট, ওটা এক্সাম হবে এবং তারপরে কাউন্সিলিং এর পরে স্টুডেন্ট কোন সিটে বা কোন স্পেশালাইজেশন নিয়ে পড়বে সেটা ডিসাইড হবে। তার সাথে আরেকটা কথা বলে রাখবো, মানে আমাদের যেহেতু এটা জয়েন্ট ভেঞ্চার কলেজ, তো এখানে 65% সিট থাকে আমাদের কমন এন্ট্রান্স টেস্ট মাধ্যমে আর বাকি 35% সিট থাকে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট মাধ্যমে। এটা জয়েন্ট এন্ট্রান্স কোয়ালিফাইড বা কাউন্সিলিং এর পরে যদি সে মানে কোয়ালিফাই করে তাহলে কিন্তু তার কোর্স ফিটাও অনেক মানে একটা হাফ কোর্স ফি তার ডিভাইড করা হয়, যেহেতু এটা গভর্নমেন্ট ইনিশিয়েট মানে সোসাইটি রান করছে। তো এই জিনিসগুলো আমাদের গভর্নমেন্টের সাথে মানে পিপিপি মডেলে জিনিসগুলো রান হচ্ছে। এবং সবটা কলেজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভর্তির ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে এন্ট্রান্স দিতে হয়। সেক্ষেত্রে আপনিও এন্ট্রান্সের কথা বলছিলেন, সেই এন্ট্রান্সের আগের যে প্রিপারেশনটা সেটা নিয়ে অনেকে ভয় পায় যে প্রিপারেশনটা কিভাবে করতে না, হবে। প্রিপারেশনটা দেখুন, প্রিপারেশনটা বেসিক্যালি মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেগুলো কোর্সগুলো আছে মানে পিসিবি ব্যাকগ্রাউন্ড বা পিসিএম, আমি যে বিএমআরটি এবং আরআইটি কোর্সটার কথা বললাম ওইটাই একমাত্র যেটা পিসিএম ব্যাকগ্রাউন্ডও স্টুডেন্টরা এডমিশন নিতে পারবে। বাকি কোর্সগুলো মোটামুটি সবগুলোই পিসিবি এক্সেপ্ট বিএচএম এ আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা আসে। দেখুন, যে প্রিপারেশন বলতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যেরকম বেসিক এলিমেন্টারি কোয়েশ্চেনগুলো থাকে, মানে সায়েন্স বলে ফিজিক্যাল সায়েন্স বা কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে কোয়েশ্চেনগুলো থাকে, কিছু জেনারেল নলেজ থাকে, মানে একটা স্টুডেন্টের জেনারেল আউটকামটা কি, মানে আউটপুটটা কি, সে কতটা জানে সেগুলো নিয়ে কোয়েশ্চেন থাকে, কিছু নিউমেরিক্যালস থাকে। তো এগুলো বাস মানে অ্যাজ এ নর্মাল মানে প্রিপারেশন যা তার 12-এর মানে ক্লাস 12-এর জন্য যা প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশন নিয়ে ইজিলি অ্যাপিয়ার করে যেতে পারবে। একদমই। আপনারা তাহলে বুঝতে পারছেন যে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, কারণ এন্ট্রান্স পেতে গেলে প্রিপারেশন তো করতেই হবে, কারণ এই মুহূর্তে একেবারে পিক টাইম রয়েছে। ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আমি আবারও ডক্টর সৌরভ দত্তের কাছে আসবো।
অনেক কলেজেই প্লেসমেন্ট দেওয়া হয়, তো সেক্ষেত্রে টিপসও কি প্লেসমেন্ট রয়েছে? কারণ এই প্লেসমেন্টের জন্যই অনেক কলেজে দেখা যায় যে একদম খুব কাড়াকাড়ি লেগে যায় না, বা এই কলেজে কটা সিট রয়েছে, এই কলেজে প্লেসমেন্ট রয়েছে, এই কলেজেই ভর্তি হতে হবে। এই যে একটা প্রবণতা বর্তমানে বাড়তে শুরু করেছে, সেক্ষেত্রে টিপস কি বলছে? দেখুন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমি যেটা সব শুনলেন, যেগুলো কোর্সগুলো বলা হলো, যেখানে আমরা বলতে পারছি যে আমাদের ইনস্টিটিউটটা একটা জয়েন্ট ভেঞ্চার, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, 2009 থেকে আমরা পথ চলা শুরু করেছি। আর যেটা স্যার বলছিলেন, সৌম্য স্যার যেটা বললেন, যে বিভিন্ন যে কোর্সের যে অ্যাডমিশনগুলোর প্রসিডিওরগুলো রয়েছে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কোনো স্ট্রিম থেকে, সায়েন্স, আর্টস, কমার্স থেকে স্টুডেন্ট আসতে পারে। এছাড়াও নার্সিং কোর্সগুলো ম্যাডাম বললেন। তো এই যে 3 বছর বা 4 বছর যে কোর্সগুলো আমরা পড়ছি, এরপরে কি হবে বা কি করব, এটা তো একটা ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গার্জিয়ানদের কাছে, যে এর পরের স্টেপটা কি হবে। কারণ তারপরে বেসিস করে তারা ডিসিশনটা নেবে। তো ডেফিনেটলি প্লেসমেন্ট অ্যান্ড ট্রেনিং একটা বিশাল বড় ইস্যু, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও বলছে যে এভরি কোর্স শুড হ্যাভ দিস ইন্টার্নশিপ অ্যান্ড ট্রেনিং ফেসিলিটি, তো যাতে তারা চাকরি বাকরির জন্য নিজেকে এলিজিবল করতে পারে। তো এটা ডেফিনেটলি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের কলেজে যেটা আমাদের ইনস্টিটিউট আমরা করে থাকি, উই হ্যাভ এ ডেডিকেটেড প্লেসমেন্ট অ্যান্ড ট্রেনিং সেল, যেটা আমরা রাউন্ড দ্য ইয়ার আমরা কাজ করে থাকি, যেখানে আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করি বিভিন্নভাবে। ইনফ্যাক্ট আমি যেটা বলছিলাম, যে আমাদের যে সমস্ত আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যে কোর্সেসগুলো রয়েছে, ইউজি বা পিজি লেভেলে যে সমস্ত কোর্স, সবগুলোতে কিন্তু আমাদের কিন্তু ইন্টার্নশিপ আর ট্রেনিং রয়েছে। উই হ্যাভ এ টাই আপ উইথ মোর দেন 200 হসপিটাল। যত আপনি নামি দামি হাসপাতাল আপনি শুনছেন, যত আপনারা শুনেছেন, যত ভালো ভালো হাসপাতাল আপনি বলুন, নারায়ণা হৃদয়ালয় বলুন, অ্যাপোলো বলুন, ফর্টিস বলুন, মেডিকা বলুন, যত রিনাউন, আপনি শ্রী রামচন্দ্র ইনস্টিটিউট বলুন, আপনি সবিতা মেডিকেল কলেজ বলুন, যত রিনাউন আমরা শুনে থাকি, যে সমস্ত রিনাউন হসপিটালস, শঙ্কর নেত্রালয়া বলুন, আপনি এলভি প্রসাদ আই হসপিটাল বলুন, আগারওয়ালস বলুন, যত রিনাউন হসপিটাল, তাদের কিন্তু আমরা সেখানটায় তাদের ফাইনাল সেমিস্টারে বা ফাইনাল ইয়ারে তাদের আমরা কিন্তু ট্রেনিংয়ে পাঠাই। এবার এই আমরা দেখতে পারি, বা এছাড়াও কিন্তু ওদের ইন্টার্নশিপও আছে, কোথাও 6 মাসের ইন্টার্নশিপ আছে, কোথাও 1 বছরের ইন্টার্নশিপ আছে। তো সমস্ত ইনস্টিটিউটে কিন্তু আমরা তাদের ইন্টার্নশিপ বা ট্রেনিং এর জন্য পাঠাই। সেখানে আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে ম্যাক্সিমাম আমরা দেখতে পারি যে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু ইন্টার্নশিপ বা ট্রেনিং কমপ্লিট করার আগেই তারা কিন্তু অফার লেটার পেয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে খুব গর্বের জায়গা, যে তারা ইন্টার্নশিপ করার আগেই বা ফাইনাল সেমিস্টার পরীক্ষা দেওয়ার আগেই দেখতে পাচ্ছি তাদের কাছে অফার লেটার রয়েছে। এছাড়াও আমরা যেটা করে থাকি, আমরা কিন্তু ক্যাম্পাস ইন্টারভিউ ব্যবস্থা করে থাকি। কিছুদিন আগেই আমাদের ক্যাম্পাস ইন্টারভিউ হলো 2টো স্ট্রিমের ক্ষেত্রে, ফুড অ্যান্ড নিউট্রিশন আর ওটি টেকনোলজিস্টের ক্ষেত্রে। আমরা আগামী দিনে আরো অনেক ক্যাম্পাসিং করতে চলেছি, বা আগামী দিনে আমরা ক্যাম্পাসিং করেছিও। ক্যাম্পাসিং এর মাধ্যমে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের চান্স পেয়েছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিউজ নাম্বার অফ স্টুডেন্টসরা ক্যাম্পাস, নামি দামি যে হাসপাতালগুলো রয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে, সেখান থেকে রিপ্রেজেন্টেটিভ আমাদের কলেজে আসছে, তারা ক্যাম্পাস ইন্টারভিউ নিচ্ছে, ভালো স্টুডেন্টস তারা পিক আপ করছে, ভালো অফারও তারা দিচ্ছে। এছাড়াও যেটা আমরা করে থাকি, আমাদের কলেজে আমাদের ডেডিকেটেড একটা ট্রেনিং আর ইন্টার্নশিপের একটা ফেসবুক পেজ রয়েছে, যেখানে রাউন্ড দ্য ইয়ার কিন্তু আমরা স্টুডেন্টদের আপডেট করতে থাকি, যে এরপরে তোমরা কি নিয়ে পড়াশোনা করতে পারবে, কোথায় জব অপরচুনিটি হচ্ছে, কোথায় তোমরা এরপরে যেতে পারবে, হায়ার স্টাডিজে কি স্কোপ রয়েছে, রিসার্চে কি স্কোপ রয়েছে, পিএইচডিতে কি স্কোপ রয়েছে। দেখুন, আমি যেটা প্রথমেই বলছিলাম, যে কেন তারা এই প্যারামেডিক্যাল বা অ্যালাইড হেলথ কেয়ার নিয়ে ভাবনা চিন্তা করবে। এখন এই সেই সমস্ত কোর্সগুলো যেগুলো আছে, এগুলো মাল্টি ডাইমেনশনাল অপরচুনিটি, যেটা বললাম, যে সে কিন্তু বাড়িতে বসেও প্র্যাকটিস করতে পারবে, যেরকম ফিজিওথেরাপি বললাম, অপটোমেট্রি বললাম, ফুড অ্যান্ড নিউট্রিশন বললাম, নার্সিং এর ক্ষেত্রে বললাম, তাদের বাড়িতে বসেও একটা যেরকম একটা স্কোপ আছে প্র্যাকটিস করার। আজকাল হোম হেলথ কেয়ার অনেক বেশি ইম্প্রুভ করছে। কোভিডের কথা আমরা দেখতে পেলাম, কোভিডে যেখানে আমরা দেখতে পারলাম যে যেখানে নিউমারাস সেক্টরটা বন্ধ হয়ে গেছিল, হেলথ সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর যেটা কখনোই বন্ধ হয়নি। হেলথ সেক্টরে কিন্তু কারোর কাজের অভাব হয়নি। ইনফ্যাক্ট দিনের দিন সেটা বেড়েছে, তাদের আরো বেশি তাদের প্রসপেক্ট বেড়েছে, তাদের আরো বেশি চাহিদা বেড়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা হাসপাতাল, তারা এখন 4-8টা হাসপাতাল খুলছে। তো যেখানে ডাক্তারদের চাহিদা, যেটা আমি প্রথমেই বললাম যে কেন তারা পড়বে, তার মেন হলো যে ডিমান্ড। আপনাকে ডিমান্ড আর সাপ্লাইটা দেখতে হবে। আজকে 1:4 রেশিওতে যেখানে নার্সিং আসছে, একটা ডাক্তার দরকার হলে আমার 4টে নার্স লাগছে, 8টা টেকনোলজিস্ট লাগছে। আমার যেখানে বলা হচ্ছে WHO পরিসংখ্যান দিচ্ছে আগামী 2030-এর মধ্যে 10 লক্ষ আমার প্যারামেডিক্যাল স্টাফ লাগবে, অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস লাগবে, নার্সিং স্টাফ লাগবে। তো আপনি বুঝতে পারছেন যে চাহিদাটা কোন জায়গায় যেতে চলেছে। এখন কোভিড ছিল, কোভিড আবার আসছে, ভবিষ্যতে আমরা জানি না যে এরপর আর কি রোগ আসতে চলেছে। তো ডিমান্ডটা কিন্তু দিনের পর দিন কিন্তু বাড়ছে। এখানে কাজের অভাব নেই, এখানে দক্ষ লোকের অভাব। তাহলে এই দক্ষতাটা যাদের মধ্যে থাকবে তাদের কিন্তু কোনো কাজের অভাব হবে না। আর এর জন্যই আমরা এই
অ্যালাইড হেলথ কেয়ার কোর্স বা নার্সিং কোর্স বলি, যেখানে সেলফ এমপ্লয়মেন্টও স্কোপ রয়েছে। আমাদের প্রচুর ছাত্রছাত্রীরা সরকারি বেসরকারি চাকরিতে রয়েছে, দেশের মধ্যে রয়েছে, রাজ্যের মধ্যে রয়েছে, ইভেন নামি দামি যে হাসপাতাল, এইমস এর মতন হাসপাতালে আমাদের কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রয়েছে। আগে এইমস একটা ছিল, এখন 19টার বেশি এইমস রয়েছে। যতগুলো এইমস রয়েছে আমরা খুব গর্বের সাথে বলতে পারি প্রত্যেকটা এইমসে কিন্তু আমাদের স্টুডেন্ট রয়েছে। বাকি যত রিনাউন্ড ইনস্টিটিউট আছে, আপনি ক্যান্সার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বলুন, আপনি ফর্টিস বলুন, মেডিকা বলুন, অ্যাপোলো বলুন, শ্রীরামচন্দ্র বলুন, রিনাউন্ড যে সমস্ত ইনস্টিটিউট সবগুলোতে কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে। প্লাস তাদের অ্যাব্রড, আমাদের মোর দ্যান 20+ স্টুডেন্ট আমাদের অ্যাব্রডে রয়েছে, ইউকেতে রয়েছে, গালফ কান্ট্রিজে রয়েছে, আমাদের জার্মানিতে রয়েছে, ইউরোপে রয়েছে। তো ভালো ভালো কান্ট্রিজও তারা যাচ্ছে। আমরা আরো কিছু স্টুডেন্ট অলরেডি ইন দ্য পাইপলাইন রয়েছে, আগামী দিনে তারাও কিন্তু ওখানে গিয়ে তাদের সাথে যুক্ত হবে। তো এটা আমাদের সত্যি একটা গর্বের জায়গা যে আমাদের একটা বহু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু অ্যাব্রডে রয়েছে, আগামী দিনেও তারা আরো যাচ্ছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্যের মধ্যেও যে সমস্ত স্টেট গভর্নমেন্ট যে ভ্যাকেন্সিস গুলো বেরিয়েছিল, সেখানেও কিন্তু কিছুদিন আগে ল্যাব টেকনোলজিস্টের জব বেরোলো বা রেডিওগ্রাফারের জবগুলো যেগুলো বেরোলো, যে বিভিন্ন যে জবগুলো, সেখানেও আমরা দেখতে পাবো, গর্বের সাথে বলতে পারি। নার্সিং যেতে ম্যাডাম বলবে, এখানে আমি বলছি স্যারের সঙ্গে আমি একমত। কিছুদিন আগে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টে যে হেলথ ওয়ার্কারের পোস্ট বেরোলো, সেখানে অ্যাপ্রক্স 98 টোটাল সিট বেরিয়েছে, ওর মধ্যে 25 মতো টিপসের স্টুডেন্ট রয়েছে। তাছাড়া ত্রিপুরা রাজ্যে যে প্রত্যন্ত এলাকাতে, যেখানে গ্রামের অনেক ভেতরে, যেখানে যাতায়াতেরও সুযোগ সুবিধা নেই, সেখানে গেলে দেখা যায় এক একটা স্বাস্থ্য কেন্দ্র চালাচ্ছে, যেটা আমরা বলি সাব সেন্টার বা পিএসসি বা সিএসসি, সেখানে কিন্তু টিপসের স্টুডেন্টরাই কাজ করছে। জেনেও আমাদের খুব ভালো লাগে, বা আরেকজন এসে বলছে যে অমুক ম্যাডাম ওখানে ওই স্টুডেন্টটা কাজ করছে, আমরা পরিষেবা পেয়েছি। তাছাড়া কমিউনিটি হেলথ অফিসার বলুন বা রেলওয়ে বলুন বা ইএসআইতে বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ যেটা নার্সিং এক্সামগুলোতে, সেখানে কিন্তু আমাদের স্টুডেন্টদের তালিকা কিন্তু শীর্ষে রয়েছে। তো অর্থাৎ এই যে 15 বছর ধরে পথ চলা শুরু হয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলে একটা ভালো প্রতিষ্ঠান বা ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে এবং জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নর্থ ইস্টের মধ্যে এই মুহূর্তে টিপস ভালো একটা ভূমিকা কাজ করছে। সেক্ষেত্রে আপনি বলছিলেন অ্যাচিভমেন্টের কথা, আমি আরো বিস্তারিত জানতে চাইবো। এই যে 15 বছর ধরে আপনারা এই কলেজটি চালিয়ে যাচ্ছেন এবং উত্তর পূর্বাঞ্চলের নাম্বার 1 কলেজ তৈরি করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে বিস্তারিত এই 15 বছরের যে অ্যাচিভমেন্টগুলি তারা যদি একটু তুলে ধরেন বিস্তারিত। দেখুন, আচ্ছা আমি বলছি, অ্যাচিভমেন্ট বলতে আমাদের দেখুন, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস বা ইমপ্রুভমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস সিন্স লং, মানে 16 ইয়ার্স অফ একাডেমিক এক্সপিরিয়েন্স ইজ মানে হিউজ থিং। তো আমাদের ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, মোর দেন 80% মানে মোর দেন 80+ স্টুডেন্টস আমাদের গোল্ড মেডালিস্ট, গোল্ড অ্যাওয়ার্ডি উইনার হয়েছে। প্লাস তার সাথে কিছু স্টুডেন্ট এখন স্কিল ইন্ডিয়া বা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের দিল্লিতে ন্যাশনাল কনফারেন্সে গোল্ড মেডেল পেয়েছে। ফিজিওথেরাপি রেসপেক্টিভ ফিল্ডে আমাদের স্টুডেন্টরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে। সো এই জিনিসগুলো যেটা হচ্ছে, মানে এখন আমাদের কলেজে কিছু ভ্যালু অ্যাডেড কোর্সও মানে স্টার্ট হয়েছে। মানে ভ্যালু অ্যাডেড কোর্স বলতে যেগুলো খুব শর্ট ডিউরেশন থাকে, বাট এগুলো কাজের সুযোগ সুবিধা অনেক বেশি থাকে। আমাদের যে কোর্স, প্রত্যেকটা কোর্স কিন্তু খুব নমিনাল ফিস, মানে এই নয় যে লং ফি, মানে হিউজ ফিসের জন্য স্টুডেন্টরা পড়তে পারবে না। আমাদের ডেডিকেটেড কমিটি আছে, প্রত্যেকটা কমিটির অ্যাক্টিভ একজন কনভেনার থাকে। কমিটি ডিসিশন নিয়ে কিভাবে টোটাল ম্যানেজমেন্টটাকে কিভাবে স্মুথলি রান করা যায় সেই জিনিসগুলো দেখা যায়। জাস্ট ফর এক্সাম্পল, অ্যান্টি র্যাগিং কমিটি, এন্টায়ার ক্যাম্পাস ইজ ওয়াইফাই এনাবেলড ক্যাম্পাস, এবং এটা অ্যান্টি র্যাগিং কমিটি আছে। দেন আছে আপনার যেমন সায়েন্টিফিক কমিটি। আমাদের রিসেন্টলি আমাদের ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের ফার্স্ট জার্নাল অফ হেলথ কেয়ার, এটা আমরা পাবলিশ করেছি। প্লাস তাছাড়াও এখন যেহেতু পিজি কোর্স রান হচ্ছে, পিজি কোর্সের সাথে অনেক রিসার্চ অ্যাক্টিভিটি, কারণ ফাইনাল সেমিস্টার স্টুডেন্টদের জন্য ডিসার্টেশন ওয়ার্ক থাকে, তো তাদের জন্য রিসার্চ ফিল্ডের জন্য তাদের ফিল্ড ভিজিট করতে হয়, কমিউনিটি সার্ভে করতে হয়। তো এই একটা কন্টিনিউয়াস প্রসেস রিসার্চ অ্যাক্টিভিটিসের মধ্যে চলছে। প্রত্যেকটা স্টুডেন্টই ট্রেনিংয়ের জন্য বাইরে যাচ্ছে, সে 1 মান্থ ট্রেনিং হোক বা ইন্টার্নশিপ হোক বা হ্যান্ডস টু হ্যান্ডস ট্রেনিং হোক। তাছাড়াও প্রত্যেক মাসে বা আমাদের রাউন্ড দ্য অ্যাক্টিভিটিস, আমাদের কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন ওয়ার্কশপ, এগুলো আমরা 1-to-1 ইন্টারাকশন হচ্ছে, বাইরে থেকে রিসোর্স ফ্যাকাল্টি, গেস্ট ফ্যাকাল্টিরা আসছেন, ওরা কাজ করছেন এগুলো নিয়ে। তো জিনিসগুলো হচ্ছে মানে ইমপ্রুভমেন্ট বা অ্যাচিভমেন্ট জিনিসটা, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের যে এন্টায়ার ক্যাম্পাস বা আপনারা মানে যে এন্টার ক্যাম্পাস, যেমন অডিও ভিজুয়াল ক্লাসরুম, অ্যাডভান্স অডিও ভিজুয়াল ক্লাসরুম, প্লাস ধরুন আপনাদের লাইব্রেরি, অ্যামাউন্ট অফ বুকস ইন লাইব্রেরি বা রিসার্চ জার্নালস ইন লাইব্রেরি,
এই টোটাল জিনিসটাই কিন্তু আমাদের একটা হিউজ অ্যামাউন্টে আমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। সো অ্যাচিভমেন্টটা বলতে আমরা মানে এগুলো ইন্টারনাল অ্যাচিভমেন্টের কথা বললাম। এবার স্যার বাকি এছাড়া আমি যেটা সমস্যা যেটা বলছেন যে এছাড়াও কিন্তু আমাদের খুব গর্বের সাথে আমাদের 80+ গোল্ড মেডেল রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির ইয়েতে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রীরা মানে কন্টিনিউয়াস গোল্ড মেডেল পেয়েছে প্রত্যেকটা কোর্সে। আমরা নার্সিং ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু আমাদের গোল্ড মেডেল পেয়েছে, এটা গর্বের সাথে আমরা বলতে পারি। প্লাস আমাদের যে সমস্ত যে পুরো ক্যাম্পাসটা র্যাগিং ফ্রি ক্যাম্পাস। অনেক সময় গার্জিয়ানের চিন্তা ভাবনা হয় যে আমরা ছাত্রছাত্রীরা ভর্তি করবো, সেখানে কি ধরনের ফেসিলিটি থাকবে, যেটা স্যারও বলছিলেন যে আমাদের পুরো ক্যাম্পাসটা কিন্তু র্যাগিং ফ্রি। প্লাস বিভিন্ন যে ইনহাউস কমিটিগুলো সেগুলো তো অপারেশনস রয়েছে সেগুলো তো রয়েছে। এন্টি র্যাগিং কমিটিটা যেটা, ওইটাতে এন্টি র্যাগিং স্কোয়াড রয়েছে, সেখানে আমাদের একজন গার্জিয়ান রিপ্রেজেন্টেটিভ হিসাবে থাকে, প্লাস একজন অ্যাডভোকেট থাকে। এটা কিন্তু আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট গার্জিয়ান থেকেই নিয়ে থাকি। জাস্ট ফর এই বিষয়টা আমি একটু হাইলাইট করব, কারণ আমরা প্রতিনিয়ত দেখতে পাই বহিরাজ্যে, বিশেষ করে রাজ্যের ক্ষেত্রে তো তেমন হয় না, কিন্তু বহিরাজ্যে কিন্তু রেগিং বিষয়টা একটা বড়সড় ভয়ানক একটা কথা বলা হয়। মানে রেগিং শব্দটা শোনা মাত্র একটা যেন কানে যেমন একটা ভয়ঙ্কর একটা আওয়াজ বা শব্দ আমরা শুনতে পেয়েছি। কারণ আমরা পশ্চিমবঙ্গের একাধিক খবর আমরা দেখেছি যে রেগিং এর দরুন কি না কি হয়েছে। আমরা কোটায় দেখি যে বিভিন্ন সময় ছাত্রছাত্রীরা আত্মহত্যার পথ বেছে নেয়। তাই সেক্ষেত্রে এই যে এন্টি রেগিং বা এই পুরো কলেজের মধ্যে সমস্ত ব্যবস্থাপনা বা পরিকাঠামোর দিক থেকে আপনারা যেভাবে সাজিয়ে তুলেছেন, সেক্ষেত্রে অভিভাবকদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের এখানে এন্টি র্যাগিং সেন্সিটাইজেশন প্রোগ্রাম হয়, যেটা ইয়ারলি উই হ্যাভ টু ডু। আমাদের আইএনসি ইন্সপেকশন হয়, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, টিএনসি ইন্সপেকশন হয়, ত্রিপুরা নার্সিং কাউন্সিল। সেখানে আমাদের আপডেট অ্যাক্টিভিটি দেখাতে হয় যে আমরা এই বছরের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য আমরা কি ব্যবস্থা রেখেছি, যে কি করে অভিভাবকরা সুনিশ্চিত হবেন যে আমার ছেলেমেয়েরা এখানে রেগিং এর ভয় পাবে না। তো ওই যেটা বললাম যে একটা আমরা প্রোগ্রাম করে থাকি, সেখানে আমরা বিভিন্ন মেম্বাররা বলে থাকেন যে এখানে এন্টি রেগিং নিয়ে ভয় পাওয়ার, রেগিং ফ্রি জোন যেটা স্যার বললেন, ভয় পাওয়ার কিছু নেই। আর আমাদের কলেজের দেওয়ালে প্রত্যেকটা এন্টি রেগিং কমিটি মেম্বারের নাম এন্ড ফোন নাম্বার দেওয়া থাকে। অবভিয়াসলি ওরা যখন কলেজে নতুন আসছে, স্যার ম্যাডামদেরকে চিনতে একটু টাইম লাগে, তো দ্যাটস ওয়াই আমরা এই ওয়ালে এই নাম্বারগুলো নাম দিয়ে রাখি, যে যখনই যাদেরই কিছু অনভিপ্রেত কিছু ঘটনা মনে হবে বা কিছু একটা অস্বাভাবিক আচরণ মনে হবে, ওরা যেন আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারে। আরো একটা বিষয় জানবো, আমরা দেখি যে মেডিকেল মানে প্যারামেডিক্যাল হোক বা নার্সিং এর ক্ষেত্রে হোক, বহুত কলেজ রয়েছে, রাজ্যেও রয়েছে, রাজ্যের বাইরেও রয়েছে, কিন্তু কেন ছাত্রছাত্রীরা টিপসে আসবে সেই বিষয়টা যদি। এটার গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আজকে যখন আমরা পথ চলা শুরু করেছিলাম তখন রাজ্যের মধ্যে একটাই প্যারামেডিক্যাল কলেজ ছিল, 2-3টে নার্সিং কলেজ ছিল। আজকে আমরা দেখতে পাই যে রাজ্যের মধ্যে অনেকগুলো কলেজ হয়েছে, ইউনিভার্সিটি খুলেছে। তো এটা ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন আমাদের কলেজে পড়তে আসবে। দেখুন এখানে ফার্স্ট যেটা আমি বললাম যে আমরা এটা গর্বের সাথে বলতে পারি যে এই ধরনের কোর্সগুলো পড়ানোর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, যে কোয়ালিটি অফ এডুকেশন দরকার, সেটা আমরা প্রোভাইড করি। আমি এটাই বললাম যে খালি কোর্সগুলো খালি অ্যাফিলিয়েটেড নয়, রেসপেক্টিভ কোর্স, যেটা সৌম্য স্যার বলছে, রেসপেক্টিভ কোর্সগুলো তো রেসপেক্টিভ বডি দ্বারা অ্যাফিলিয়েটেড। তো ছাত্রছাত্রীরা কিন্তু যেখানেই অ্যাডমিশন নিক তারা কিন্তু এটা অবশ্যই খোঁজ খবর নিয়ে রাখবে যে আমি যে কোর্সটা করতে চলেছি সেগুলো প্রপারলি অ্যাফিলিয়েটেড কিনা, যাতে ভবিষ্যতে এটা নিয়ে আমাকে সমস্যা না পড়তে। আমরা দেখতে পারি প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু বাইরে যায় বা অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে দেখতে পারে এই যে রিকগনিশন নেই বা অ্যাফিলিয়েশন নেই, তখন তারা কিন্তু সমস্যায় পড়ে, আলটিমেটলি সে আমাদের কলেজে ফিরে আসে। তো এই জিনিসটা আমরা দেখতে পাই, তার জন্য তাদের কিন্তু বলবো, গার্জিয়ানদের বলবো যে ভালো করে যেন এগুলো খোঁজ খবর নেয়। তারপরে যেটা আমি বলতে চাই যে কোর্স ফিজ, আমাদের যে কোর্স ফিজগুলো, যেহেতু আমি বললাম যেটা আমাদের জয়েন্ট ভেঞ্চার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সাথে গভর্নমেন্ট অফ ত্রিপুরার সাথে, তার জন্য আমাদের কোর্স ফিজটা এমনভাবেই ডিজাইন করা হয় যাতে কারোর জন্য ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট যেন না হয়, যাতে কোর্সগুলো তারা পড়তে না পারে। এতটাই নমিনাল কোর্স ফিজ, সেটা ইজিলি গার্জিয়ানরা কম্পেয়ার করলেও বুঝতে পারবে। এছাড়া আমি যেটা বলছিলাম যে আমাদের কিন্তু এই কোর্সগুলো পড়ানোর জন্য যে নিয়মিত যে সিএমই প্রোগ্রাম, ওয়ার্কশপ প্রোগ্রাম, হ্যান্ডস অন ট্রেনিংগুলো অর্গানাইজ করা, এগুলো আমরা রেগুলার বেসে করে থাকি। প্লাস আজকাল তো হেলথ কেয়ার কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে যে ডাক্তারবাবুরা বা যারা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস তারা পেশেন্টের সাথে কিভাবে কথা বলবে, তার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। তো সেখানে কিন্তু রেগুলার বেসে কিন্তু এর উপরে আমরা কিন্তু ওয়ার্কশপ অনলাইন অফলাইন মোডে কিন্তু আমরা এগুলো কিন্তু অর্গানাইজ করে থাকি। এছাড়াও যে বিভিন্ন যে হ্যান্ডস অন ট্রেনিং বলুন, আমাদের রাজ্যের মধ্যে যতগুলো হাসপাতাল আছে, আপনি আইজিএম বলুন, এজিএমসি বলুন, বা আমাদের যে বাকি যে হাসপাতালগুলো আছে, আইএলএস হসপিটাল একটা রয়েছে আমাদের কর্পোরেট হসপিটাল, তার সবার মধ্যে কিন্তু আমাদের সাথে কিন্তু সেখানে আমাদের মৌ রয়েছে, যেখানে গিয়ে আমরা ছাত্রছাত্রীরা সেখানে যায়, সেখানে গিয়ে তারা কিন্তু হ্যান্ডস অন ট্রেনিং পায়। ওখান থেকে যারা রিসোর্স পার্সন আছে ওরা আমাদের ইনস্টিটিউটে এসেও কিন্তু
সেই ট্রেনিংটা দেওয়ার প্রোভাইড করার চেষ্টা করে। তাহলে বাকি যে বিভিন্ন যে রিনাউন্ড যে অর্গানাইজেশনগুলো সেখান থেকে গেস্ট ফ্যাকাল্টি, যেগুলো আমি বললাম শ্রী রামচন্দ্র বলুন, যারা রিনাউন্ড এইগুলোতে স্পেশালিটি, তাদের থেকে আমাদের কিন্তু গেস্ট ফ্যাকাল্টিরা কিন্তু ইন্টারঅ্যাক্ট করে। তাহলে আমরা চাই যে এই যে কোয়ালিটি অফ এডুকেশন যেটা বলছি, যেটা আমরা বললাম যে আমাদের ইন্টারন্যাশনাল বডি থেকে আমাদের অ্যাক্রেডিটেড রয়েছে, ন্যাশনাল বডিজ থেকে আমরা অ্যাক্রেডিটেশন রয়েছে, তো এই কোয়ালিটি অফ এডুকেশন যেটা বলছি, কেন কি আমরা দেখতে পাচ্ছি যে আমরা ছাত্রছাত্রীরা কিন্তু যে ন্যাশনাল যে লেভেলের যে কম্পিটিশন গুলো হচ্ছে, যে এইমস এর রিলেটেড এইমস বলছি, বাকি যে টপ মোস্ট ইনস্টিটিউট গুলো বলছে, সেখানে কিন্তু হিউজ নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু আমাদের কিন্তু সুযোগ পাচ্ছে। তো সেটা কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন যতক্ষণ আপনি এনশিওর করছেন এটা কিন্তু হবে না। তো আমি গার্জিয়ানের পক্ষে এটাই বলতে চাইছি, তারা কিন্তু অবশ্যই এটা নিয়ে খোঁজ খবর নেয় যে আমি যে কোর্সগুলো পড়তে চলেছি সেগুলো প্রপারলি অ্যাক্রেডিটেড কিনা, প্রপারলি অ্যাফিলিয়েটেড কিনা, আর এই কোর্সগুলো পড়ার সময় আমরা যে ধরনের স্যালারি স্ট্রাকচারও দেখছি তারা পাচ্ছে, সেটা কিন্তু খুব বেশ ভালো। আমরা ত্রিপুরা গভর্নমেন্টে বলুন বা ন্যাশনাল লেভেলে যে ধরনের স্যালারি স্ট্রাকচার প্রোভাইড করা যায় সেটা কিন্তু অনেকটাই ভালো। এবং এই টিপস কলেজ তারা কিন্তু গুগলে সবটাই ইনফরমেশন দিয়ে দিয়েছে। আমি এখানে একটা দুটো কথা বলবো। আমি একটা প্রশ্ন আপনাকে করব, কারণ একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। যারা ছাত্রছাত্রীরা, বিশেষ করে আমাদের এই শুধুমাত্র অনুষ্ঠান রাজ্যেই সীমাবদ্ধ নয়, বহিরাজ্যেও দেখে থাকেন অনেকেই, কারণ ইউটিউবের মাধ্যমে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ে এখন খবর। তাই সেক্ষেত্রে যারা রাজ্যে নয়, বহিরাজ্যে বসে আমাদের এই আজকের এই আলোচনা দেখছেন, গুরুত্বপূর্ণ আলোচনা, তাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, যেহেতু নর্থ ইস্টে একটা ভালো পজিশনে রয়েছে টিপস, সেক্ষেত্রে বহিরাজ্যের ছাত্রছাত্রীরা যদি এসে টিপসে পড়াশোনা করতে যায়, তাদের ক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যা হবে নাকি একই নিয়ম? আমাদের শুধু বহিরাজ্য নয়, আমাদের বিদেশ থেকে, মানে আমাদের নেপাল থেকেও আমাদের স্টুডেন্ট আসে, বাংলাদেশ থেকেও আমাদের স্টুডেন্ট আসে, এবং ভুটান থেকেও আমাদের স্টুডেন্ট আসে। তো আমাদের ইন হাউস আমাদের মোর দেন 50 নাম্বার অফ স্টেট, মানে 15টা স্টেটেরও বেশি থেকে আমাদের এখানে কলেজের স্টুডেন্ট আছে। সো বাইরে যারা স্টুডেন্টরা আছে ওদের জন্য সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেহেতু এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন একটা ইনস্টিটিউট, সো ডেফিনেটলি এখানে ডেভেলপমেন্ট ছাড়া ওরাও অ্যাফিলিয়েশন দেবে না। সো এই জিনিসগুলো টোটাল সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আমরা জানি, সো সবাই এখানে গুগল করতে পারে, গুগল করে ইউটিউবে স্ক্রল করে দেখতে পারে, ডিটেলস দেখতে পারে। এখানে আমি আরেকটা কথা অ্যাড করব, মানে আউট অফ রুটিন অ্যাক্টিভিটিস অ্যান্ড কারিকুলাম অ্যান্ড অল, আমাদের কিন্তু কিছু সোশ্যাল অ্যান্ড মোরাল ভ্যালুস থাকে। আমরা রাউন্ড দ্য ইয়ার কিন্তু আমরা ক্যাম্পস অর্গানাইজ করি, মানে হেলথ ক্যাম্প, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, স্কুল স্ক্রিনিং প্রোগ্রাম আমরা রিসেন্টলি স্টার্ট করেছি। বাচ্চাদেরও দেখা যাচ্ছে অনেক সময় পিঠের মানে ব্যাগের বোঝা বইতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে, সো এগুলো পশ্চারাল অ্যাওয়ারনেস আমরা স্টার্ট করেছি। এখানে দেখা যায় যেগুলো ক্যাম্প ভিজিট করলে পরে দেখা যায় যারা বিলো পভার্টি লাইনে আছে ওদের জন্য আমরা অ্যাসেস করার পরে ওদের আমরা ফ্রি এইডস অ্যান্ড সাপ্লায়েন্সেস, মানে যেগুলো হচ্ছে ধরুন লাম্বার বেল্ট বা লাম্বার সার্ভাইকাল কলার, স্পেকটাকলস, এগুলো আমরা দিয়ে থাকি। সো এগুলো আমরা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট, এবং আমাদের কলেজেও একটিভ ওপিডি রান হয় মর্নিং ফার্স্ট হাফটায়, ফিজিওথেরাপি ওপিডি এবং অ্যাডভান্স ডিজিটাল এক্সরে মেশিনও আমরা এখন কলেজে অলরেডি স্টার্টিং হয়ে গেছে। সো এইখানে এই জিনিসগুলো, অ্যাক্টিভিটিসগুলো আমাদের কন্টিনিউয়াস প্রসেস, এগুলো চলবে এবং কামিং ডেজে আরো ইমপ্রুভমেন্ট হবে। সেম কমিউনিটিতেও নার্সিং ফিল্ডের স্টুডেন্টরা বিভিন্ন ধরনের স্কুল হেলথ প্রোগ্রাম করছে, ভিএইচএনডি ভিলেজ হেলথ নিউট্রিশন ডে প্রোগ্রাম ওরা অ্যারেঞ্জ করছে, বা ধরুন মেন্টাল হেলথে একটা ওয়ার্কশপ অর্গানাইজ করলো, বিভিন্ন ধরনের প্রোগ্রাম এটা কিন্তু কারিকুলামের মধ্যে হয়ে যাচ্ছে। আর যেটা বলবো, নার্সিং ইজ দ্য কম্বিনেশন অফ আর্ট অ্যান্ড সায়েন্স। সো আর্টটাকে আমাদের শেখাতে গেলে অবশ্যই কলেজের পঠন পাঠন দিয়ে হবে না, আমাদের বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল বলুন বা কমিউনিটি ফিল্ড বলুন, সেখানে কিন্তু স্টুডেন্টদেরকে পাঠাতে হয়। সেখানে প্রতিনিয়ত আমাদের কোয়ালিফাইড টিচার্সরা সঙ্গে ওদের গাইড করে যাচ্ছে। তো আমি এটাই বলবো, অভিভাবকরা আপনারা ভেবে দেখুন আপনাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কোন পথটা বেছে নেবেন, তার জন্য টিপসকে বেছে নিতে পারেন। তবে খবর নিন ওয়েবসাইটের যুগে এসে যে 2025-2026-এ আমার এই কলেজটার অ্যাফিলিয়েশন আছে কিনা, কারণ নার্সিংয়ে কিন্তু ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে আমাদের কিন্তু ইয়ারলি ইন্সপেকশন হয়, সেই ইন্সপেকশনের অ্যাফিলিয়েশন না এলে কিন্তু আমরা অগ্রসর হতে পারি না পরবর্তী বছরের ভর্তি প্রক্রিয়ার জন্য। আপনাদের কাছে অনুরোধ রইল, কলেজে প্রসপেক্টাস দেওয়া হচ্ছে, কলেজে এডমিশন প্রসেস চলছে, আপনারা এসে যোগাযোগ। যেহেতু রাজ্যের মধ্যেই কলেজ, তো ছাত্রছাত্রীরা যে কোনো সময় তারা গার্জিয়ান নিয়ে অবশ্যই আমাদের কলেজে আসতে পারে, খোঁজ খবর নিয়ে যেতে পারে। বেশি দূর তো যেতে হবে না, আগরতলার মধ্যেই কলেজ। আর ওয়েবসাইট আর ফোন নাম্বার আপনাদের স্ক্রিনে স্ক্রল করছে, সেখানে ওরা ডিটেলসটা পেয়ে যেতে পারবে। একদম, অর্থাৎ ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স, এটি হচ্ছে ত্রিপুরায়, এবং ত্রিপুরায় অবস্থিত এই স্বাস্থ্য সেবা কিন্তু শিক্ষার একটি শীর্ষ স্থান দখল করে রেখেছে, একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বর্তমানে। এবং টিপস ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাথে অনুমোদিত এবং
প্যারামেডিক্যাল বিজ্ঞানের সাথে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সের একটি পরিসর অফার করে। তাই যারাই চিন্তা ভাবনা করছেন বা টিভির ওপারে বসে, যারাই ড্রয়িং রুমে বসে আমাদের এই আলোচনা শুনলেন, গুরুত্বপূর্ণ আলোচনা, তাদের জন্য কিন্তু অবশ্যই বার্তা থাকছে যে একবার কি আপনারা ভিজিট করতে পারেন। কারণ সরকারি অনুমোদন তো অবশ্যই রয়েছে, তার সাথে যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে প্লেসমেন্ট, এবং এর জন্যই বহু ছাত্রছাত্রীরা চিন্তা ভাবনা করে যে কোন কলেজে ভর্তি হবে বা ভবিষ্যৎটা কি হবে, চাকরির সুযোগ রয়েছে কিনা। প্লেসমেন্ট আমি একটু ডিস্টার্ব করব। প্লেসমেন্ট আমাদের রিমার্কেবল প্লেসমেন্ট, এটা অবশ্যই আমরা বলবো। লাস্ট 15 ইয়ার্সে শুধুমাত্র আমরা ত্রিপুরা পার্সপেক্টিভে দেখলে হবে না, উই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। পুরো ইন্ডিয়ায় প্যান ইন্ডিয়াতে কি হচ্ছে, এশিয়াতে কি হচ্ছে, পুরো ওয়ার্ল্ডে কি হচ্ছে, ওই হিসাবে পার্সপেক্টিভে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স প্রোভাইডিং জেনুইন প্রফেশনাল হেলথ কেয়ার প্রফেশনাল। স্যারের সঙ্গে আমি একমত। এটা কিন্তু মানে একদম উইদাউট এনি ডাউট আমরা বলতে পারি। হ্যাঁ, অ্যাপোলো হোম নার্সিং কেয়ারেও আমাদের, যেটা আমাদের কোভিড এর টাইম থেকে স্যার বললেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা বাড়িতে বসে কি করে নার্সিং পরিষেবাটা পেতে পারি। সেখানে আমাদের অ্যাপোলো হোম নার্সিং কেয়ারে কিন্তু মানে ভালো স্টুডেন্টরা ভালোভাবে দেশের উন্নত বা যে উন্নত মানের হাসপাতালগুলি রয়েছে সে সমস্ত জায়গায় টিপস থেকে পড়াশোনা করে কিন্তু আজ তারা সাফল্যের শেখরে পৌঁছে গেছে। তাই যারাই চিন্তা ভাবনা করছেন বা যারাই সদ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাশ করেছেন, তারা যারা ভাবছে যে কি করবেন, তাদের জন্য কিন্তু আমাদের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই সেক্ষেত্রে একবার ভিজিট করুন এবং তারা যে তথ্যগুলি তুলে ধরেছে, রেগিং সেক্ষেত্রে কোনোভাবেই যেন না হয়, তার জন্য সমস্ত পরিকাঠামো, অন্যদিকে কিভাবে শিক্ষার মান প্রতিনিয়ত উন্নত করা যায়, উত্তর পূর্বাঞ্চলে কিভাবে 1 নম্বর ইনস্টিটিউট এবং কলেজ তৈরি করা যায়, সেই দিশায় তারা এগিয়ে চলছে। তাই সেক্ষেত্রে আপনারা কিন্তু একবার হলেও ভিজিট করতে পারেন। আপনাদের তিনজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আজকের এই বিশেষ আলোচনা এখানে শেষ করছি। খুব দ্রুত বিভিন্ন খবরাখবর নিয়ে আমি হাজির হচ্ছি। ধন্যবাদ। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায়, তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।